আপনারা মন থেকে যেভাবে সকাল থেকে ঘুরছেন এবং এত মানুষ এখানে আপনারা একত্রিত হয়েছেন, আমি আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে আমি সবাইকে প্রণাম, শুভেচ্ছা, সালাম জানাচ্ছি। কেবল দুটো কথা, আচ্ছা রাস্তাটা চালু রাখবেন, গাড়ি গাড়ির মতো যাবে, চেল্লামিল্লি করতে হবে না, ছেড়ে দেন। দেখুন, এবারের বিধানসভা ভোটে ঠিক হয়ে যাবে যে পশ্চিম বাংলাটা লুটে খাওয়া মানুষের হাতে থাকবে নাকি পশ্চিম বাংলাটা খেটে খাওয়া মানুষের হাতে থাকবে। আমরা ধর্মে শিখেছি হারামের টাকায় খাওয়া বারণ। 15 বছর ধরে যারা হারামের টাকায় খেয়ে ছোট ছোট চুনো পুঁটিগুলো বড় বড় রাজকওয়ালা চিনিমাছ হয়েছে, তাদের এবার বিসর্জনের পালায়। ভোট আসলে মুখ্যমন্ত্রীর মনে পড়ে সংখ্যালঘু এলাকায় গিয়ে বলেন যে আমাকে ভোট দাও, আমাকে ভোট না দিলে বিজেপি চলে আসবে। আমরা খালি একটাই কথা বলতে চাই, বিজেপির যা যা রাজনীতি দিদি পশ্চিম বাংলায় একই রাজনীতি করছে। উত্তরপ্রদেশে যোগী মন্দিরের রাজনীতি করে, পশ্চিম বাংলায় দিদিও মন্দিরের রাজনীতি করছে। এসআইআর এর লাইনে দাঁড় করিয়ে দিল আমাদের সবাইকে। এসআইআর এর লাইনে যখন সবাই মিলে দাঁড়িয়ে আছি, সবাই মিলে যখন লড়াই করছি যে আমার ভোটাধিকার থাকবে কি থাকবে না, ঠিক সেই সময় ফাঁক করে ওয়াকফ আইনের নোটিফিকেশন জারি করে দিল এই পশ্চিমবঙ্গের রাজ্যের সরকারের বিডিও, এসডিও, ডিএমরা। আমার অনেক সংখ্যালঘু ভাই বোনেরা তারা কলকাতার রাজপথে গিয়েছিলেন ওয়াকফ আইনের প্রতিবাদ করতে। সবচাইতে বড় ধরপাকড় করেছে মুখ্যমন্ত্রীর পুলিশ। আর মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে বলেছিলেন যদি ওয়াকফের বিরুদ্ধে লড়াই করতে হয় তাহলে দিল্লিতে গিয়ে আন্দোলন করুন। আপনি ভোট চাইবেন পশ্চিম বাংলায়, আপনি ভোট চাইবেন মহেশতলায়, আপনি ভোট চাইবেন বাংলার সংখ্যালঘু মানুষের কাছে। আর ওয়াকফ আইন তৈরি হওয়ার পরে তার প্রতিবাদ করবার জন্য যদি আমাকে দিল্লি যেতে হয়, আপনি অনেক করেছেন, ভালোয় ভালোয় বিদায় নিন, আপনার আর কোনো কাজ নেই। আপনি বিজেপি আর আরএসএস এর সবচাইতে বড় দালাল, সবচাইতে বড় দালাল। জ্যোতি বসু বলতেন যে মুখ্যমন্ত্রী তখনও হননি, মমতা ব্যানার্জিকে সব কাজের জন্য ক্ষমা করে দেয়া যায়, কিন্তু যে কাজের জন্য ক্ষমা করা যায় না, পশ্চিম বাংলার বুকে বিজেপিকে পথ দেখিয়েছে তৃণমূল। জীবনে কোনোদিন পশ্চিম বাংলায় বিজেপির একটা পঞ্চায়েতের সদস্য ছিল না। 1998, 1999 সালে এই তৃণমূল পশ্চিম বাংলায় বিজেপিকে নিয়ে এসে তাদের প্রথম সাংসদ তৈরি করেছিল। আর এই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই দিন অটল বিহারী বাজপেয়ীর সরকারের মন্ত্রী হয়েছিল। বাংলার মানুষ আমরা কেউ ভুলে যাইনি, কেউ ভুলে যায়নি। গুজরাট দাঙ্গার সময়তে যখন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে গোটা দেশের মানুষ গর্জে উঠেছিল, এই মুখ্যমন্ত্রী তখন অটল বিহারী বাজপেয়ীর মন্ত্রিসভার মন্ত্রী ছিল। আর সেই জন্যই আমরা আজকে দেখতে পাচ্ছি 2011 সালে 400-500 আরএসএস এর স্কুল চলতো গোটা রাজ্যে, আজকে 4500 আরএসএস এর স্কুল চলে। কিভাবে চলে, কার দয়ায় চলে আর বলতে আমরা কেউ অপেক্ষা রাখি না। তার কারণ আরএসএস এর এক ছেলে দিল্লির সরকার চালায়, আরএসএস এর আরেক মেয়ে রাজ্যের সরকার চালায়। বাংলার মানুষ এবার বুঝে গেছে। কোথায় যাবে আমার মতো কম বয়সী ছেলেরা? চাকরি কোথায়? নিজের ভাইপোর বেলায় 1500 কোটি টাকার মালিক বানাবেন আর বাকি ভাইপোদেরকে 150 টাকা হাতে গুঁজে দিয়ে বলবেন যা গিয়ে তৃণমূলকে ভোট দে। আমরা আপনাদেরকে বলছি প্রতি পরিবার পিছু একটা চাকরির ব্যবস্থা করব আমরা। দর্জি ব্যবসা যাতে মাথা তুলে দাঁড়ায়। ওই নবান্ন কারা তৈরি করেছিল? মোরসেলিন মোল্লা, শ্রমিক লাইরি, বামফ্রন্ট সরকার। সেই সময়তে আমরা নবান্ন তৈরি করেছিলাম দর্জি ব্যবসায়ীদের জন্য, নবান্ন তৈরি করেছিলাম বস্ত্র ব্যবসায়ীদের জন্য। আমরা নবান্ন বানিয়ে গেছিলাম বস্ত্র ব্যবসায়ীদের জন্য। আজকে ওখানে তোলাবাজি সবচাইতে বড় ব্যবসায়ী থেকে নবান্নতে গিয়ে বসে, নবান্ন থেকে উৎখাত করতে চাই আমরা আপনাদেরকে। কার ভয় দেখাচ্ছেন আপনি? বিজেপির ভয় দেখাচ্ছেন। বিজেপির সবচাইতে বড় দাঙ্গাবাজ বাবুল সুপ্রিয় আসানসোলে দাঁড়িয়ে দাঙ্গা করলো, ইমাম রশিদির ছেলে খুন হয়ে গেল। আর তারপরে আমরা দেখলাম সেই বাবুল সুপ্রিয় কলকাতায় দাঁড়িয়ে বলেছিলেন সংখ্যালঘু অনুপ্রবেশকারী মুসলিমদেরকে বাংলাদেশে পাঠাতে হবে এনআরসি করে।
সেই বাবুল সুপ্রিয় যখন মোদির দল ছেড়ে দিদির দলে এলো, আগে মোদির মন্ত্রী ছিল, মমতা ব্যানার্জি বালিগঞ্জ থেকে তাকে ভোটে দাঁড় করিয়ে দিদির মন্ত্রী করলো, আর শেষ 6 মাসের মধ্যে সেই বাবুল সুপ্রিয়কে তৃণমূল রাজ্যসভার সাংসদ করে দিল্লিতে পাঠিয়েছে। আপনারা বলুন, বাবুল কখন দিদিতে থাকে আর বাবুল কখন মোদিতে থাকে? কার উন্নয়ন? এখনো বর্ষাকাল আসেনি, চারিদিকে পুকুর আর রাস্তা এক হয়ে গেছে। বর্ষাকাল আসলে কোমর সমান জল হয়ে যাবে। আপনি এত বছর ধরে পৌরসভা চালালেন, এখানে যিনি এমএলএ ছিলেন সেই এমএলএ এখানে পৌরসভার চেয়ারপারসন ছিলেন, এখানে সাংসদ তৃণমূলের, এমএলএ তৃণমূলের, পৌরসভা তৃণমূলের, তাও কেন জল জমার সমস্যা থাকে? তাও কেন রাস্তাঘাট এরকম ভাঙাচোরা অবস্থায় থাকে? তার মানে তৃণমূলকে ভোট দেওয়া মানে মহেশতলায় কেবলমাত্র একটা পরিবারের উন্নয়ন করা, কেবলমাত্র একটা পরিবারকে ঘাড়ে করে নিয়ে বয়ে যাওয়া। তৃণমূল মহেশতলার বুকে কোনো ভালো কাজ করতে পারেনি। আপনি এমএলএ ছিলেন, বলুন বিধানসভায় গিয়ে কি কথা বলেছেন? বিধানসভায় গিয়ে মহেশতলার জন্য কোন আওয়াজ তুলেছেন? কোন বিতর্কে অংশগ্রহণ করেছেন? তাই আমি আপনাদেরকে বলছি, এটা বিধানসভার ভোট, আইন তৈরি হয় বিধানসভাতে। প্রার্থী দেখে ভোট দেবেন। দল তো পরের কথা, আগে দেখবেন কোন প্রার্থী বিধানসভায় গিয়ে কথা বলতে পারবে, কোন প্রার্থী বিধানসভায় গিয়ে লড়াই করতে পারবে, কোন প্রার্থীর বিধানসভা সম্পর্কে জ্ঞান আছে, সংবিধান সম্পর্কে জ্ঞান আছে, সংবিধানের অধিকার সম্পর্কে জ্ঞান আছে, সেই প্রার্থীকে ভোট দিন। যে মহেশতলার লড়াই, মহেশতলার অধিকার আগামী 5 বছর বাঘের মতো দাঁড়িয়ে বিধানসভার অভ্যন্তরে লড়াই করবে। আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান ভোটটা আমি চাইছি, আপনাদের কাছ থেকে আপনাদের মূল্যবান ভোট চাইছি। নিজের পেট মোটা করবার জন্য নয়, মহেশতলার উন্নয়ন করবার জন্য। কেন একটা মাস্টার প্ল্যান করলেন না? কেন খালগুলোকে সংস্কার করলেন না? কেন ড্রেনগুলোকে একটু সংস্কার করলেন না? এ তো ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজ, চাকরি না হয় বড় কাজ। তাই আমরা আপনাদেরকে বলছি, দুর্নীতি আর দাঙ্গাবাজ একসাথে যদি বিদায় দিতে হয়, আরএসএস, তৃণমূল, বিজেপি এক থালায় কথা বলবার কোনোদিন সাহস হয়নি। একথা প্রথম বলেছিলেন 2005 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন দক্ষিণ কলকাতার সাংসদ ছিলেন তৃণমূলের। আরে আমার কথা বিশ্বাস না হলে ইউটিউব খুলে দেখুন। এক দিস্তা কাগজ নিয়ে গিয়ে লোকসভা স্পিকারের মুখে ছুড়ে মেরে বলেছিলেন পশ্চিম বাংলায় অবৈধ অনুপ্রবেশকারীতে ভরে গেছে, এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটে নাকি বামফ্রন্ট জেতে, তাই এদের নাম কেটে বাদ দিতে হবে। তাই আপনাদের যাদের নাম কেটে গেছে, আন্ডার এডজুডিকেশন থেকে ডিলিট হয়েছে, আমাদের ওই ওয়েবসাইটে যান, গিয়ে দেখুন ওখানে কিউআর দেওয়া আছে, উকিলদের নাম্বার দেওয়া আছে, যারা আপনাদেরকে ট্রাইব্যুনালে সাহায্য করবে। আমরাও দেখতে চাই যারা গদিতে বসে মানুষের পাশে থাকবো বলে আশ্বাস দিয়ে দিনের শেষে ল্যাজ গুটিয়ে পালায়, তাদের ক্ষমতা বেশি, নাকি যারা মানুষের মাঝে মানুষের অধিকারের জন্য লড়াই করতে চায় তাদের ক্ষমতা বেশি? আমরা এই লড়াই লড়তে নেমেছি, আপনাদের সবাইকে পাশে চাই। সবাই মিলে দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভরসা রাখবেন। ধন্যবাদ।